মানে আমাদের অনেকেরই তো এরকম স্বভাব আছে, খেয়ে প্লাস্টিকটা ফেলে দেওয়া, পাশেই ডাস্টবিন আছে তবুও বাইরে ফেলবে, কিন্তু ওনারা নাকি কিছু বলেন না তাদের। আপনার সামনেই আপনার ফেলে দেওয়া ওই প্লাস্টিকটি তুলে ডাস্টবিনে ফেলবেন, যদি এতে আপনার একটু সচেতনতা বাড়ে। আমি বললাম না যে না, এবার মলিলংয়ে গিয়ে দেখবেন ওয়েদারটা ভালো হয়ে গেছে, আপনার সাইট সিনটাও খুব সুন্দরভাবে হচ্ছে, আপনার ভিডিওটাও ভালো করে হবে। দেখুন আমার কথাটা লেগে গেছে। এই গ্রামের দুজন ছোট্ট ছোট্ট পুটকু কি সুন্দর আমার গলা জড়িয়ে ধরলো দেখুন। এটা দেখার মতো জিনিস, সত্যি কথা এইরকম জিনিস আগে কখনো দেখিনি। এরকম হয় এটা শুনেছিলাম। 2003 সালে ডিসকভার ইন্ডিয়া ট্রাভেল ম্যাগাজিন এই গ্রামটিকে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসেবে স্বীকৃতি দেয়। এইবারে সত্যিই মনে হচ্ছে মেঘালয়ে বেড়াতে এসেছি। আজকে 19শে মে 2025। আজকে আমরা চেরাপুঞ্জি থেকে রওনা দিয়েছি মাউলিনংয়ের দিকে। চেরাপুঞ্জি থেকে দূরত্ব 80 কিলোমিটার, সময় লাগে মোটামুটি প্রায় ধরুন 2.5 থেকে 3 ঘন্টার মতন। কিন্তু আমরা যখন থেকে চেরাপুঞ্জি থেকে বেরিয়েছি তখন থেকে প্রচণ্ড বৃষ্টি চলছে, এত বৃষ্টি চলছে এবং তার সাথে রাস্তার কন্ডিশনও বেশ খারাপ, অনেক জায়গায় ল্যান্ডস্লাইডও হয়েছে, তার ফলে আমাদের সময় একটু বেশিই লাগবে। আর এই যে রাস্তাটি, অর্থাৎ শিলং থেকে সোজা মাউলিলং হয়ে ডাউকি পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু সোজা বাংলাদেশে চলে গেছে। এই রাস্তাটি একটি ইন্টারন্যাশনাল রোড, কাজেই এই রাস্তার গুরুত্বও কিন্তু যথেষ্ট বেশি, কিন্তু জায়গায় জায়গায় যথেষ্ট খারাপ। আর চেরাপুঞ্জিতে আজকে সকালবেলায় আমরা বেশ কিছু জায়গায় সাইট সিইং করেছি, সেগুলো আপনারা চেরাপুঞ্জির ভিডিওতে দেখেছেন। মানে চেরাপুঞ্জি থেকে আমরা রওনা দিয়েছি 12:30 নাগাদ। মাউলিলং গ্রামে আমাদের আজকে রাত্রিবেলায় থাকার কথা, আমরা কোনো বুকিং করিনি, ওখানে গিয়ে 2-1টা জায়গা দেখে নিয়ে তারপরে আমরা বুকিং করব। এবং এই ভিডিওতে আপনারা এশিয়ার এই সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং, তার জীবনযাত্রা, সেই গ্রামের পরিবেশ, এগুলি সব দেখবেন আশা করি, কারণ ওয়েদারের উপর সব কিছুই নির্ভরশীল। যেমন বৃষ্টি পড়ছে তেমনি রাস্তার অবস্থা খারাপ। প্রদীপের চোখে ব্যথা করছে এই রাস্তায় গাড়ি চালিয়ে এইরকম মেঘের মধ্যে, তাই তো? সত্যি। চলো একটু চাটা খেয়ে নি, একটু চাটা খেয়ে মুডটা বানাই, ফ্রেশটা হই। এইখানে একটা চায়ের দোকান আছে রাস্তার ধারে, রেস্টুরেন্ট একটা আছে। প্রায় 20-25 কিলোমিটার এইরকম রাস্তা, অতি জঘন্য রাস্তার অবস্থা। এখানে ঢুকেছিলাম একটু চা কফি খাওয়ার জন্য, তো বুবু বললো যে একটু ম্যাগি দেবে, আমিও ভাবলাম একটু খেয়ে নিই। সেই ম্যাগির যা চেহারা আর যার পরিবার, এই যে আমরা যখন শিলংয়ে ছিলাম, শিলংয়ের যে ছেলেটি আমাদের সঙ্গে বাংলায় কথা বলছিল, সেই ছেলেটি বললো আমাদের যে শেফ, সে আপনাদের ব্যারাকপুরে থাকে, আপনারা চেনেন ব্যারাকপুর? আমি তো বললাম হ্যাঁ, আমাদের ব্যারাকপুরের পাশেই ইছাপুর, আমরা সেখানে থাকি। আমি বললাম তাই নাকি, ওইখান থেকে তোমাদের শেফ? বলছে হ্যাঁ, আমাদের এখানে শুধু নয়, সারা শিলংয়ের যত রেস্টুরেন্ট আছে ভালো, সব জায়গায় বাঙালি শেফ। আমি তাই মনে মনে ভাবি সত্যিই তাই, বাঙালিরা এই জন্যই যে খাওয়া নিয়ে এদের এত খুঁতখুঁতুনি, টেস্টই নেই, তার রান্নাটা ভালো করবে কি করে বলুন? ম্যাগি দিয়েই বোঝা যাচ্ছে সেটা, এতক্ষণ বসিয়ে রেখেছে তার ম্যাগি সেদ্ধ করে দেবে, তার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিয়ে সেই দিয়ে এটা তছনছ করে রেখেছে। চাটা বরঞ্চ ভালো খেয়েছি আমরা। এখানে যে চা খেলাম আর ম্যাগি খেলাম তার জন্য নিল 200 টাকা। আমরা এই যে কদিন ধরে মেঘালয়তে ঘুরছি, যে জায়গাগুলিতে যাচ্ছি, কোথাও কিন্তু এত খারাপ রাস্তা আমরা পাইনি, এইখানে যা খারাপ রাস্তা পাচ্ছি। আর এই প্রদীপ আশ্বাসবাণী দিচ্ছে যে মাউলিলংয়ে পৌঁছাবার পর নাকি বৃষ্টি কমে যাবে, ওয়েদার ভালো হয়ে যাবে, দেখা যাক। এইবারে সত্যিই মনে হচ্ছে মেঘালয়ে বেড়াতে এসেছি।
মার্কেটে। জায়গাটার নাম হলো পাইনার্সলা, ইস্ট কাশি হিলসের মধ্যেই পড়ে। এটা একটা সাব ডিভিশন। এই যত সব গ্রাম আছে এই সাইডে, এই সব গ্রামের এটা সাব ডিভিশন। এটার নাম হলো পাইনার্সলা। আমরা এখন যে যাচ্ছি মেঘালয়ের দক্ষিণ দিকে। মেঘালয় রাজ্যটি উত্তর এবং পূর্ব দিকে আসাম দ্বারা বেষ্টিত এবং পশ্চিম আর দক্ষিণ দিকটা কিন্তু পুরোটাই বাংলাদেশ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই জায়গাগুলি কিন্তু মেঘালয়ের সাথে সংযুক্ত। কাজেই আন্তর্জাতিক দিক থেকেও এই রাজ্যটির গুরুত্ব যথেষ্ট বেশি। এবং 1947 সালের পরে যখন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতে আসেন, তখন যেরকম আমাদের পশ্চিমবঙ্গেও প্রচুর মানুষ এসেছেন, সেই রকমই প্রচুর মানুষ কিন্তু মেঘালয়তেও এসেছেন। এখান থেকে কত দূর মাউলিনডং? আধা ঘন্টা পৌঁছে যাবো আমি অন্য রাস্তা ধরে। মেন রাস্তায় গেলে বেশি সময় লাগবে, কিন্তু আমি আধা ঘন্টা পৌঁছে। তবে প্রদীপের কথা অনুসারে আমরা কিন্তু মাউলিনডংয়ের কাছাকাছি পৌঁছাতেই বৃষ্টিটা কিন্তু এখন অনেকটা কমেছে। আমি বললাম না যে না, এবার মলিলংয়ে গিয়ে দেখবেন ওয়েদারটা ভালো হয়ে গেছে, আপনার সাইট সিনটাও খুব সুন্দরভাবে হচ্ছে, আপনার ভিডিওটাও ভালো করে হবে। দেখুন আমার কথাটা লেগে গেছে। এখন আমরা এসে পৌঁছেছি পূর্ব খাসি হিলে। আপনারা যারা মেঘালয় সিরিজের ভিডিওগুলি পরপর দেখছেন, তারা চেরাপুঞ্জির ভিডিওতে দেখেছেন যে সেখানে যেরকম একেবারে বিশাল অঞ্চল জুড়ে গাছপালাবিহীন প্রান্তর, একটা অন্য ধরনের ল্যান্ডস্কেপ। কিন্তু এই পূর্ব খাসি হিলের যে জায়গাতে আমরা এসেছি, এই জায়গার কিন্তু ল্যান্ডস্কেপ সম্পূর্ণ আলাদা। এখানে প্রচুর গাছপালা রয়েছে আর এখন আমরা অনেকটা নিচেও নেমে এসেছি। রাস্তার ধারে ধারে কার্ডামম গাছ রয়েছে, ঝাঁটা গাছ রয়েছে, ঠিক যেরকম আমাদের উত্তরবঙ্গে দেখা যায়। তোমার তো দেখি রোদ দেখে গাড়ি চালানোর স্পিড বেড়ে গেল। মজা লাগছে না গাড়ি? মজা লাগছে গাড়ি চালাতে। এতক্ষণ মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছিল তো, ঠিক গাড়িতে গতি তুলতে পারছিল না। ধীরে সুস্থে চালাও, পাহাড়ি রাস্তা তো। গাড়ি চালাই না, পাহাড়টা আমাদের জন্য মা। মা কিন্তু ছেলেদেরকে খুব ভালো করেই রাখে, সেটা আমার খুব বিশ্বাস। এত বছর দিয়ে চালিয়ে আসছি তো। আমরা লিভিং রুট ব্রিজের প্রায় কাছাকাছি চলে আসলাম। লিভিং রুট ব্রিজের এখন যে নতুন রাস্তাটি হয়েছে, সেই রাস্তাটিতে অনেকটা নিচে পর্যন্ত গাড়ি চলে আসে। আগে যে ওপরের থেকে প্রায় 300-350 সিঁড়ি নামতে হতো, সেটা আর এখন নামতে হয় না। আর এই ব্রিজটি যে গ্রামে, তার নাম হচ্ছে রিওয়াই। এই রিওয়াই গ্রামে ঢোকার মুখেই আমাদের কাছ থেকে এই যে পার্কিংয়ের জন্য 30 টাকা নিল। এইখানটাতে গাড়ির পার্কিং। এই যে আমরা চলে এসেছি। এইখানে প্রচুর দোকানপাট রয়েছে, জিনিসপত্র কেনাকাটার, খাওয়ার অনেক দোকানপাট রয়েছে। আর এই সিঁড়িটা দিয়ে উঠে যেতে হবে। এই যে এই রকম মাটির পথ, এই পথ দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। জঙ্গলের ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে এগোচ্ছি। পাথরের সিঁড়ি করা রয়েছে এরকম। এখানে টিকিট কাটতে হবে, 40 টাকা করে টিকিট। এই যে 100 দুজনের, 40, 80 আর 20 টাকা হচ্ছে ক্যামেরা ফি। দারুণ সুন্দর। এই এখন আমরা চলে এসেছি লিভিং রুট ব্রিজে। এই ব্রিজটা কিন্তু তৈরি হয়েছে একেবারে রাবার গাছের শেকড় দিয়ে। রাবার গাছ যত বড় হয় তত এই শেকড় চারিদিক দিয়ে বেরোয় এবং সেগুলো প্রচণ্ড হার্ড। আমার বাড়িতে রাবার গাছ আছে, এই জন্য আমি জানি। কিন্তু এই শেকড়গুলো এত বড় তৈরি হতে প্রায় 200-100 বছর লেগে যায় এইভাবে ব্রিজে পরিণত হতে। নিজেদের মধ্যে আষ্টে পৃষ্ঠে এই ব্রিজের শেকড়গুলো বেঁধে এই ব্রিজ তৈরি করে। তাতে মানুষ একটু সহায়তা করে, এই পাথর টাথরগুলো তারাই ফেলেছে আর কি।
একটা দেখার মতো জিনিস। সত্যি কথা, এইরকম জিনিস আগে কখনো দেখিনি। এরকম হয় এটা শুনেছিলাম, কিন্তু চাক্ষুষ দেখলাম। অদ্ভুত প্রকৃতির সৃষ্টি, কি দারুণভাবে দেখুন শেকড়গুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আর কত তার মানে শক্তি যে এত মানুষ বছরের পর বছর যাচ্ছে কিন্তু এইভাবেই আছে। এই লিভিং রুট ব্রিজ আর তার সাথে নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটাও দুর্দান্ত। লিভিং রুট ব্রিজ দেখে নিয়ে এরপর আমরা চলে এলাম ব্যালেন্সিং রক দেখতে। এইখানে তার কাউন্টার আর এই হচ্ছে তার টিকিট। এর টিকিটের মূল্য একটু কম, 10 টাকা করে। এই হচ্ছে ব্যালেন্সিং রক। এই যে একটি ছোট্ট রকের উপরে এই হচ্ছে মূল ব্যালেন্সিং রক, তার চারপাশে আবার আর্টিফিশিয়ালি কতগুলো পিলার দেওয়া। চলুন আমরা এই ব্যালেন্সিং রককে একবার প্রদক্ষিণ করি। এত বড় একটা পাথর ছোট্ট একটা পয়েন্টের উপরে ব্যালেন্স করে রয়েছে। আমরা জব্বলপুরে, মহাবলীপুরমে এইরকম ব্যালেন্সিং রক আপনাদের দেখিয়েছিলাম সেখানকার ভিডিওগুলোতে, যারা দেখেছিলেন মনে আছে নিশ্চয়ই। মাউলিনডংয়ে ঢোকার মুখে আমরা এই যে জায়গাগুলি দেখে নিলাম, অর্থাৎ লিভিং রুট ব্রিজ, তারপরে এই ব্যালেন্সিং রক, এগুলো আপনারা এখানে এসেও তারপরে আপনারা দেখতে পারেন, আবার যাওয়ার পথেও দেখে নিতে পারেন। আর এই গ্রামে ঢুকতে গেলে আপনাদের 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। এটা পার গাড়ি 100 টাকা। আপনি গ্রামে থাকুন বা না থাকুন, গ্রামের ভেতর ঢুকলেই 100 টাকা লাগবে। এই যে এইখানে আপনাকে এন্ট্রি ফি দিয়ে গ্রামে ঢুকতে হবে। 100 টাকা দিয়ে দেন। এই যে 100 টাকা এন্ট্রি ফি। বস দে মঙ্গা ডাংডন নে বুকিং হালায়াত কম है হালায়াত কম। কি বলছে? আমাকে বললো প্যাসেঞ্জার আমার হোটেলে দিলি না কেন। ও মা আকতুতে কনফার্ম ই হ্যাঁ কনফার্ম। বাহ, আমাদের এই প্রদীপ বাবু কিরকম সুন্দর খাসি ভাষা বলে দেখেছেন? এই যে আপনার বেঞ্জামিন, এটা কি শাখা পেরিয়ে এটা এক্সিট হওয়ার রাস্তা, ওইদিকে গিয়ে এক্সিট হবেন। একটু দিদান আমার হোটেল খুঁজবেন, সময় লাগবে না। না না, ওই তো ওইটাই মোটামুটি ওটাই ফাইনাল। এটা কিন্তু গাড়ি করে ঘোরা যায় না, আমাদের গাড়িটা পার্কিং এ যাবে, ওই পর্যন্ত আমরা যাব, তারপর হেঁটে হেঁটে আসবো। না গাছপালা দিয়ে সাজানো। হ্যালো, প্রচুর হোমস্টে আছে। এই তো বললাম না, এই যেমন এর পার্টি আছে তো। इस विलेज का नाम है माउलिनडोंग विलेज। और मतलब आप इस विलेज में जैसे टूरिस्ट आते हैं, आपको मतलब इस विलेज में मतलब घूमना है, क्योंकि ये मतलब छोटा सा विलेज है, तो इस विलेज में मतलब देखने के लिए इसका नेचर है, और ये मतलब साफ विलेज के नाम से जाना जाता है। इसलिए आप जब इस विलेज में आके घूमेंगे तो आप यहाँ वहाँ टहल सकते हैं। मतलब अगर आप देखेंगे तो इस विलेज को क्लीनेस्ट विलेज ऑफ एशिया माना जाता है। तुम्हारा नाम क्या है बताओ? जेवेल खोंगला। तुम्हारा नाम है? हाँ, मेरा नाम है। ओके, थैंक यू। वेलकम। ছোট্ট সুন্দর গ্রাম, একেবারে পুরো ছবির মতো একদম। কাউর বাড়িতে লেবু ফলে আছে, কাউর বাড়িতে কাঁঠাল ফলে আছে, কাউর বাড়িতে আম ফলে আছে,
মুরগি ঘুরে বেড়াচ্ছে, সত্যি তাই, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু একটি আধুনিক পরিচ্ছন্ন পরিপাটি গ্রাম। 2003 সালে ডিসকভার ইন্ডিয়া ট্রাভেল ম্যাগাজিন এই গ্রামটিকে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসেবে স্বীকৃতি দেয়। তারপরে আবার 2005 সালে ভারত সরকার থেকেও এই গ্রামটি ক্লিনেস্ট ভিলেজ হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু সেইটার থেকেও বড় কথা হচ্ছে এই গ্রামের গ্রাম পঞ্চায়েত কিন্তু তারপরেও ধারাবাহিকভাবে তাদের এই স্বীকৃতি ধরে রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই গ্রামে আপনার বৃষ্টির জলকে ধরে রেখে রেন ওয়াটার হারভেস্টিং, তারপরে এখানে যে সবজি বা অন্যান্য যে সকল গাছের পাতা টাতার থেকে কম্পোস্ট সার তৈরি করে এই সমস্ত গাছগুলোতে সমস্ত বায়ো ফার্টিলাইজার ব্যবহার করা হয়। এখানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করা হয় না। এই গ্রাম সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত গ্রাম, সম্পূর্ণভাবে ধূমপান বর্জিত গ্রাম। এইভাবে এই গ্রামকে শুধুমাত্র যে পরিচ্ছন্নতা তাই নয়, পরিবেশগত দিক থেকে এই গ্রামকে একটি অতি উন্নত পরিবেশ বান্ধব গ্রাম হিসাবে এই গ্রামবাসীরা ধরে রেখেছেন। এটা কিন্তু ভীষণভাবে প্রশংসার যোগ্য। এখানে আপনি কিছু ফেলতেই পারেন, মানে আমাদের অনেকেরই তো এরকম স্বভাব আছে, খেয়ে প্লাস্টিকটা ফেলে দেওয়া, পাশেই ডাস্টবিন আছে তবুও বাইরে ফেলবে, কিন্তু ওনারা নাকি কিছু বলেন না তাদের। আপনার সামনেই আপনার ফেলে দেওয়া ওই প্লাস্টিকটি তুলে ডাস্টবিনে ফেলবেন, যদি এতে আপনার একটু সচেতনতা বাড়ে। মানে এইভাবে আপনাকে অপমান করা হলো। একদম। এখানে একটা আর্টিফিশিয়াল ব্যাম্বু ব্রিজ তৈরি করা হয়েছে, এখানে উঠে সবাই খেলাধুলা করছেন, আর একজন উঠতে শুরু করেছেন। তো যাওয়া যাবে। এই যে পৌঁছে গেছেন, এই যে এদিকে একটু হাত নাড়াও। খুব ইজি। কি এগুলো কোনো ব্যাপার, ছোটবেলা থেকে সারা জীবন গাছের উপরেই মানুষ হয়েছি। যাদের কাছে এইসব বাচ্চারা এখন যারা জীবনে গাছ ফাছ দেখে টেকে নি, তাদের কাছে এইসব ব্যাপার, আমার কাছে এগুলো ছেলে খেলার ব্যাপার। বাহ। গ্রামের মধ্যে দেখুন কত সুন্দর বসার জায়গা। গ্রামটা এত সুন্দর, ছোট্ট গ্রাম, কিন্তু বিকেলবেলাটা ভীষণ ভালো কাটবে এই গ্রামের মধ্যে যদি আপনি এসে ঘুরে বেড়ান। আগে এই গ্রামের লোকেরা চাষবাস করতো, সুপারি গাছে প্রচুর দেখা গেল, মানে সুপারি চাষ করতো, সুপারি বিক্রি করতো। কিন্তু এখন বর্তমান যুগে বেশিরভাগ বাড়িতেই দেখা যাচ্ছে হোমস্টে রয়েছে, হোমস্টের বিজনেস করেই ওদের মানে সংসার চলে। এবং এখানে কিন্তু মেঘালয় সরকার এই হোমস্টে ভাড়া দেওয়ার জন্য এই গ্রামের মানুষদের কাছ থেকে কোনো ট্যাক্স নেন না। এই গ্রামের রাস্তা এখন এইরকমভাবে পাকা করে দেওয়া হয়েছে এবং সেখানে দেখুন এরকম ডিভাইডার মার্কিং করা রয়েছে। কি সুন্দর আম হয়ে আছে গাছে। তারপরে এই যে দেখুন প্রচুর কাঁঠাল গাছ এখানে। এখন যে পরিবেশ দেখছেন এই গ্রামের কিন্তু আগে সেই রকম পরিবেশ ছিল না। 2003 সালে এই গ্রাম যখন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসেবে যখন স্বীকৃতি পায়, সেই সময় এই গ্রামে এই রকম সব বাড়িগুলি ছিল। এগুলো হচ্ছে সেই ঝাঁটা গাছের যে পাতা, সেই পাতা দিয়ে এরকম বাড়িগুলি তৈরি করা হয়। এখন এই গ্রামে আপনি এইরকম বাড়ি খুঁজেই পাবেন না, কিন্তু এখানে তার একটি নিদর্শন রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরনোকে ধরে রাখার এই যে প্রয়াস, এটা কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য, যে গ্রামটি কি ছিল মানুষের কাছে সেটিকে তুলে ধরা হয়েছে। এই যে ডান দিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরনো দিনের বাড়ি। পুরনো দিনে এরকমই বাড়ির স্ট্রাকচার হতো, এইভাবেই মানুষজন বসবাস করতো। এখন আস্তে আস্তে ওদের সামাজিক অনেক উন্নতি ঘটেছে, অর্থনৈতিক উন্নতি ঘটেছে, এখন বাড়ি ঘরগুলো পাল্টে পাকা বাড়ি করে দিয়েছে। আরও আরেকটি বিষয় হচ্ছে এই গ্রামের প্রায় 90% মানুষ হচ্ছে লিটারেট। এখানে গ্রামের মধ্যে একটি চায়ের দোকান রয়েছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই হয়, সবকিছুই পাওয়া যায়। कॉफ़ी मिलेगा? 2 कॉफ़ी और कुछ है? ये केक है और केक खत्म। কফিটা কিন্তু খুব সুন্দর করেছে। খুব সুন্দর, মানে বিভিন্ন জায়গায় কফি খাচ্ছি, চা খাচ্ছি, খেয়ে আমার আর ভালো লাগছে না।
যেমন আমি বারবার বলছি ওই একই লাবানাতে যে ছিলাম অসাধারণ কফি খেয়েছিলাম, আজকে সকালে যে খেয়েছিলাম সেখানেও ভালো, আজকে এটাও খাচ্ছি, এটাও দারুণ। তবে মেঘালয়ে বেড়াতে এসে এই গ্রামটিতে অনেকেই কিন্তু শিলং থেকে এসে ঘুরে চলে যান, কিন্তু এখানে একদিন থাকবেন, থাকলে আপনি এই গ্রামের যে ভাইব সেইটি অনুভব করতে পারবেন। এখানকার যে শান্ত স্নিগ্ধ পরিবেশ, এত পরিচ্ছন্নতা, এই পরিচ্ছন্নতার অনুভবের জন্যও কিন্তু কিছুটা সময় লাগে, শুধুমাত্র দেখে হয় না সব কিছু। সারা গ্রামে কোথাও এক টুকরো ময়লা বা এক টুকরো কোনো নোংরা পড়ে নেই, খালি ফুল, কিছু কিছু জায়গায় গাছের পাতা, সমস্তই প্রাকৃতিক উপাদান পড়ে রয়েছে। না সেগুলো জড়ো করে রেখেছে, হ্যাঁ, মানে নোংরা নয়, সেগুলো জড়ো করে রেখেছে ফেলবে বলে, ওরকম বিক্ষিপ্ত পড়ে নেই আর কি। আর এই হচ্ছেন সুনিতাদি, এই গ্রামে প্রথম যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট উনি তৈরি করেছিলেন। আপনি কবে করেছিলেন প্রথম? 2005 সালে, মানে এই গ্রাম যখন ক্লিনেস্ট ভিলেজ হলো তারপরে, তাই তো? तो तब बहुत भीड़ ज्यादा होता है क्या अब? नहीं, पहले ज्यादा भीड़ होता है। पहले ज्यादा भीड़ होता था, अब कम गया? अब तो कम हो गया। क्या कम हो गया? अच्छा अच्छा, इसका वजह क्या है, आप क्या क्योंकि, सोचते हैं? आजकल बहुत सारे होटल निकल, अच्छा बहुत सारे होटल हो गया, अच्छा। इसलिए बहुत आपके यहाँ क्या ठहरने की जगह भी है? होम स्टे। होम स्टे है ये आपका? अच्छा, आप रेस्टोरेंट भी चलाते हैं, होम स्टे भी है? अच्छा अच्छा। अच्छा, ये ग्राम विलेज को आप क्लीन रखने के लिए एक्चुअली करते क्या है, जो ये क्लीनेस्ट विलेज है कहते हैं? हम लोग ना सुबह उठ के उसको साफ सफाई करते हैं हर दिन। মানে আমরা যদি আমাদের পারিপার্শ্বিকটা পরিষ্কার রাখি তাহলেই কিন্তু এইটা সম্ভব আর কি। এই গ্রামের মানুষরা কিন্তু সেই প্রচেষ্টা আজও চালিয়ে যাচ্ছে। और आपके यहाँ पर क्या क्या मिलता है आपका रेस्टोरेंट में? खाने के लिए हाँ, खाने के लिए राइस मिलेगा और चिकन मिलेगा, दाल सब्जी रोटी। আর এই প্রদীপদা তো বলছেন যে ওনার হাতের চিকেন নাকি দুর্দান্ত খেতে হয়, কিন্তু আমাদের আজকে সোমবার, দুঃখের বিষয়, সেই জন্য আমরা আজকে ওনার হাতের চিকেন খেতে পারবো না, কিন্তু শুনেছি যে খুব ভালো উনি রান্না করেন। আর পরের বার এসে নিশ্চয়ই খাবো সুনিতাদির হাতের রান্না। थैंक यू सुनीता दी, आपसे मिलके बहुत अच्छा लगा। मुझे भी आपसे मिलके बहुत अच्छा लगा। ओके बाय। প্রত্যেকটা জায়গা কি সুন্দর করে সাজানো দেখুন, এখানে একটা বসার জায়গা রয়েছে সুন্দর, এই যে বুবু গিয়ে বসে বললো। দারুণ লাগছে আমার জায়গাটা, ঘুরে ঘুরে ক্লান্ত গ্রামের মধ্যে। না জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এই নাও এই ছবিটা তোলো। हेलो, आप लोग ये खेलते कहाँ पर हो? हेलो, आओ आओ, क्या नाम है? अनन्ना। Analia. अनालिया, आओ आओ आओ, इधर आओ। क्या नाम है तुम्हारा? Brandon. Brandon. আচ্ছা, এই যে দেখুন, এই গ্রামের দুজন ছোট্ট ছোট্ট পুটকু, কি সুন্দর আমার গলা জড়িয়ে ধরলো দেখুন। क्या कैसा आ रहा है फोटो? अच्छा लग रहा है ना? हाँ हाँ, सबको हाय करो, सबको हाय करो, हाय करो, हाय बोलो। বাই। আগে ছোটবেলায় আমরা এরকম পাড়ার মধ্যে বন্ধুরা মিলে সব খেলে বেড়াতাম পাড়ার রাস্তায় রাস্তায়, কিন্তু এখন তো আর সেসব দেখা যায় না। এখন কোনো বাচ্চা পাড়ার মধ্যে খেলেও না, রাস্তাতেও ঘুরে বেড়ায় না। এইখানে এসে সেই রকম দেখছি বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখে যেন নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এইখানে একটা পুরনো চার্চ আছে,
এই গ্রামের একমাত্র চার্চ। এই গ্রামের বেশিরভাগ মানুষই খ্রিস্টান এবং পুরো মেঘালয়েই তাই, বেশিরভাগ মানুষই খ্রিস্টান। এই যে এই হলো সেই চার্চ, একটি খুব সুন্দর পরিচ্ছন্ন চার্চ। এখন বন্ধ, আপনাদের বাইরে থেকেই দেখাই। এই দেখুন এইখানে চার্চের ঘন্টা। এইটি হলো এই গ্রামের খেলার মাঠ। এই দেখুন সবাই খেলাধুলা করছে, এরা সবাই এই গ্রামের ছেলে। 2016 সালের হিসাবে এই গ্রামে মোট পরিবারের সংখ্যা ছিল 95টি এবং মোট জনসংখ্যা 1000 জনের কিছু বেশি। আর মেঘালয়ে কিন্তু আরেকটা ব্যাপার আমাদের চোখে পড়লো, সেটা হচ্ছে এখানে কিন্তু সোসাইটি হচ্ছে ম্যাট্রিলিনিয়াল সোসাইটি। তার মানে হচ্ছে এখানকার কিন্তু আমাদের মতো বরেরা বউকে বিয়ে করতে যায় না, মানে মেয়েরা ছেলেদের বিয়ে করে। মানে বিয়ের পরবর্তী পর্যায়ে বরেরা মানে ছেলেরা মেয়ের বাড়িতে গিয়ে ওঠে এবং ওদের যে সম্পত্তি হয় উত্তরাধিকারী সূত্রে মেয়েরাই পায়। বিশেষ করে ছোট যে বাড়ির মেয়ে সেই নাকি এই উত্তরাধিকার সূত্রে সম্পত্তিটা পেয়ে থাকে এবং তাদের যে সন্তানাদি হয় সেই সন্তানাদির পদবিও কিন্তু মায়ের পদবি অনুসরণ করেই এটা হয়। মানে আমাদের যেমন বাবার পদবি আমরা পাই, কিন্তু এখানে কিন্তু মেঘালয় জুড়ে তা নয়, এখানে কিন্তু মায়ের পদবি পায়। মেঘালয়ের যে 3 উপজাতি গারো, খাসিয়া এবং জয়ন্তিয়া, এদের মধ্যেও যেমন এই প্রথা লক্ষ্য করা যায় এবং এই যে গ্রামটায় আমরা ঘুরছি এই গ্রামেও কিন্তু এই প্রথাই অবলম্বন করে। কি সুন্দর নয় গাছের ফুলটা! এইটা তো আমাদের হোমস্টে। এই হোমস্টের নাম হলো হা লা থাংকুং। এখানে খাওয়ারও পাওয়া যায়, কিন্তু সেটা আপনাদের আগে থেকে বলে দিতে হবে যে আপনারা কি খাবেন। এই হচ্ছে আমাদের মাউলিনডংয়ে হোটেলের রুম। বেড সাইজ যথেষ্ট বড়, তার সাথে 2টি টাওয়েল, এইখানে ড্রেসিং টেবিল, এইখানে সোফা, এদিকে একটি সেন্টার টেবিল, এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল, টি কফির শেষে কাপ, গ্লাস, ইলেকট্রিক কেটেল, এইখানে রয়েছে ডাস্টবিন, এইখানে টিভি, এইখানে একটি ব্যালকনি রয়েছে। এই যে দূরে মাউলিনডংয়ের যে গির্জাটি এই গ্রামের, সেই গির্জাটি দেখা যাচ্ছে। এই দিকে হলো বাথরুম, এই যে আয়না, বেসিন, এইদিকে গিজার, আর এইখানে অন্যান্য যা যা থাকে সেগুলি সব রয়েছে। গ্রামে এখন আলো জ্বলে উঠেছে, এখানে কিন্তু সব সোলার সিস্টেমে লাইটের ব্যবস্থা। মাউলিনডংয়ে আমরা যে হোমস্টেতে রয়েছি সেখানে ডিনারে ওরা রাত্রিবেলায় বলল ভাতটাই নিতে, কেননা ওরা দেখলাম রুটিটাতে ঠিক আগ্রহ প্রকাশ করছে না, মানে বানাতে চাইছে না, না ঠিক বানাতে পারবে না, আমি বুঝলাম না। তো ভাতই দিতে বললাম তার জন্য। আর এত সুন্দর পরিপাটি করে সাজিয়ে দিয়েছে, প্রত্যেকটি আইটেমের সাথে আলাদা আলাদা করে হাতা, চামচ সব কিছু দিয়েছে ওরা। এইদিকে তো পেঁয়াজ, শসা, লেবু, লঙ্কা এগুলো দিয়ে স্যালাডটি দিয়েছে খুব সুন্দর, তারপরে পাঁপড় দিয়েছে, একটা ঢেঁড়সের তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, খুব সুন্দর করে আলু ভাজাটা বানিয়েছে সেইটা দিয়েছে, ভাতও বেশ পরিমাণ মতন দিয়েছে। রান্না কীরকম হবে জানি না, আমি দারুণ কিছু এক্সপেক্ট করে কিন্তু এখানে আসিনি, কিন্তু যা পেলাম সেটা আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি। আর এখানে বেশিরভাগ হোমস্টেই শুধু থাকার জন্য, এখানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু আলাদা রেস্টুরেন্ট রয়েছে, সেগুলো বাইরে। কিন্তু আমরা যে হোমস্টেটিতে রয়েছি এই হোমস্টেতে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। বুবু ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে, চারপাশে এত গাছ, এত জঙ্গল যে খালি ঘরের মধ্যে পোকা ঢুকছে। দরজা জানলা বন্ধ তাও পোকা ঢুকে যাচ্ছে। আর আমার ভয় হচ্ছে কিছুই না, আমার আবার ভীষণ ভয় লাগে যেই লাইটটা অফ করবো কানে না ঢুকে যায়, এটাই একটা ভয়। কারণ সত্যি ভয়ের, বাপরে বাপ, যাই হোক, রকমের পোকা, কত রকমের পোকা। এর মধ্যেই আমরা খাওয়া দাওয়া সবকিছু সারলাম, সব ঢুকে গেছে এর মধ্যেই খাওয়া দাওয়া সবকিছু সারলাম। কালকে আমাদের অনেক সকালবেলায় উঠতে হবে, এখন আমরা শুয়ে পড়ছি, আবার আগামীকাল সকালবেলায় উঠে এই ভিডিওর বাকি অংশ দেখাবো।
আজকে 20 মে 2025 মাউলিনডংয়ে আমরা গতকাল রাত্রিবেলায় ছিলাম। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে ডাউকি হয়ে তারপরে ক্রাংসুরি যাওয়ার কথা। কালকে রাত্রির থেকে প্রবল বৃষ্টি, এত বৃষ্টি মুষলধারে হচ্ছে, তো ভেবেছিলাম ভোরবেলায় হয়তো কমে যাবে, কিন্তু সেটা হয়নি। এই 8টা বাজে এখন সবে বৃষ্টিটা ধরেছে। আমরা 7টা থেকে রেডি হয়ে বসে আছি, ভেবেছিলাম একটু সকালবেলার দিকে গ্রামের মধ্যে ঘুরে আসবো আরেকবার। সকালবেলা তো অনেক সুন্দর লাগে না পরিবেশটা, কিন্তু সেটা আর সম্ভব হলো না। যেমন বৃষ্টি তার সঙ্গে কারেন্ট নেই, ওই অন্ধকারের মধ্যেই কোনো রকমে স্নান টান করে আর কি রেডি হয়েছি যে বেরিয়ে যেতে হবে বলে। কিন্তু এত বৃষ্টির চতুর্দিকে গাছ ভেঙে পড়েছে। আমাদের যিনি প্রদীপ দা উনি বললেন এখন বেরোতেই পারবেন না, গাছ টাছগুলো সরাবে তারপর বেরোনো যাবে। তবে এখানে কিন্তু একটা কথা বলে রাখি আপনাদের এমনিতে জিও টাওয়ার পাওয়া যাবে, কিন্তু যখনই বৃষ্টি হবে তখনই একদম টাওয়ার থাকে না, পুরোপুরি একদম জগৎ থেকে বিচ্ছিন্ন। ঠিক আছে, দেখা যাক, যদি বেরোতে পারি তাহলে তো অবশ্যই আপনাদের সাথে কথা হবে। এবং মাউলিনডংয়ে এই বৃষ্টি ভেজা সকাল, এই সকালই এখন উপভোগ করি। হ্যালো, গুড মর্নিং। এই যে এটা সবাই স্কুলে আসছে, স্কুলের স্টুডেন্ট। এই দেখুন, এইটি হলো এই গ্রামেরই একটি প্রাইমারি স্কুল। কত সুন্দর স্কুলটি দেখুন। তাহলে এখানকার সামাজিক ব্যবস্থা, পরিবেশ, সব দিক থেকে একটা অভিনবত্ব রয়েছে। মেঘালয় সত্যিই অনন্য, তাই না? সত্যি তাই, আপনারা সবাই আসুন, খুব খুব ভালো লাগবে। আর তার সাথে আমাদের এই মাউলিনডংয়ের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তারও কিন্তু জানাবার অনুরোধ রইল। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।